আজ সকালে একদল সন্ত্রাসী জিম্মি করে বিমানে পালিয়ে যাবার সময় এএসপি বাদশার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পরাস্ত হয়। এএসপি বাদশা একাই আমার 16 জন মানুষকে শেষ করে দিয়েছে, কিন্তু তাতে কি? আমার মাথার একটা চুলের সমান শক্তিও সে নষ্ট করতে পারেনি, কিন্তু আমি নষ্ট করে দেব ওর জীবন। ওই একটা অফিসারকে সরিয়ে দিতে পারলে এ দেশের মাটিতে কেউ আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কেউ না। কিভাবে বাদশা নিজেকে কি মনে করো? ও কি পুলিশের আইজি? ও কি দেশ চালানোর দায়িত্ব নিয়েছে যে যা ইচ্ছা তাই করবে? উনি ওনার ডিউটি পালন করছিলেন স্যার। এই ইন্সপেক্টর চুপ, একদম চুপ। কি ডিউটি পালন করছিল ওই বাদশা? তোমাদের কাজ দেশের রাস্তাঘাটে অলিতে গলিতে সন্ত্রাসী মাস্তান ধরা। এইসব বড় বড় ব্যাপারে নাক গলাতে তোমাদের কে বলেছে? নাক গলাবো আমরা নেতারা, যারা অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়ারে বসেছি দেশ চালানোর জন্য। আর সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের, সেটাও আপনাদের মনে রাখতে হবে। এই কোথায় কখন কি কাজ করতে হবে তা তোমাদের কাছ থেকে শিখতে হবে নাকি? এএসপি বাদশা অন ডিউটি। স্টাইল করে আসা যাওয়া করলে দায়িত্ব শেষ হয় না বাদশা। তুমি আজ এয়ারপোর্টে কেন গিয়েছিলে? কে হুকুম দিয়েছিল তোমাকে? আইজি না প্রধানমন্ত্রী? কোন হুকুম ছাড়া তুমি এয়ারপোর্টে গিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলে বলো? উত্তর দাও। প্রমাণ আমি করতে চাই না, প্রমাণ তোরা করতে চাস। ভোটের জন্য দেশের মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, টাকার জন্য ক্রিমিনালদের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, ক্ষমতার জন্য সরকারের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস। কিন্তু আমার কারো কাছে ভালো থাকার প্রয়োজন নেই। আমি তাই করি যা আমার কর্তব্য আমাকে করতে বলে। এই ডিউটিকে তোকে হাত তুলতে বলেছে? হাউ ডিয়ার ইউ! আমি তোকে জানিস আমি কে? জানি, কিন্তু চোখ রাঙানিতে আমি ভয় পাই না। ভয় কাকে বলে আমি তোকে দেখিয়ে দেবো অফিসার। আমি তোর চাকরি খাবো। আমার চাকরি কোনো খেলার মাঠের ফুটবল না যে কেউ লাঠি দিলে উড়ে যাবে। সরকার আমার গায়ে পোশাক দিয়েছে, কোমরে পিস্তল দিয়েছে, পিস্তলে গুলি ভরে দিয়েছে। কেউ ক্রাইম করলে তাকে বাধা দিতে, গুলি করে তাকে জখম করতে। হাকিম নড়বে তবু হুকুম নড়বে না। জনগণের কোন শত্রুকে আমি ক্ষমা করতে পারি না। চিনতে পারিস? এটা সন্ত্রাসী চুন্নুর মোবাইল। যে মোবাইলে জিম্মিদের ছেড়ে দেবার আগে 40 বার ফোন করেছিলে, যা প্রমাণ করবে ওই সন্ত্রাসীদের সাথে যোগাযোগ আছে। জিম্মিদের ছেড়ে দেবার জন্য পুরো নাটক সাজিয়েছিস। যে সন্ত্রাসীদের ধরতে আমরা আমাদের জীবনের পরোয়া পর্যন্ত করি না, সেই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে ছেড়ে দিতে চেয়েছিস। দেশের ইজ্জত খোলা বাজারে নিলাম করেছিস। সবচেয়ে বড় ক্রিমিনাল দেশদ্রোহী। ইয়েস, দেশদ্রোহী। আয় অফিসার, মোর বাবার নামে তুই মিথ্যা কলঙ্ক দিতে আসো। মোর বাবার চরিত্র মসজিদে ইমামের থেকে পবিত্র। পবিত্র? হ্যাঁ, হারামজাদা, তুই যেমন তোর বাপ ও তেমন। তোর বাপ সেই ইমাম যে পবিত্র কোরআন শরীফ পড়াচ্ছে, অবৈধ পথে কামাই করা টাকা গুনতে বেশি সময় কাটায়। আমার কাছে তোর বাপের নামে সাফাই গাইতে হবে না। হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এর মধ্যে নিকটস্থ থানায় গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে ডায়েরি করে আমাকে ফোন কর, নয়তো ছেলের মুখের গ্রেনেডের পিন আমি খুলে নেব। আর সেই সাথে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের দেহ। না না, আমার সন্তানকে মারিস না অফিসার। তোর যত টাকা লাগে আমি দেবো। আমি টাকার জন্য দেশকে নিলাম করব। আমি কোনো ঘুষখোর অফিসার নই যে টাকার জন্য দেশকে বারবার পেটচোত করব। আমি এদেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী, যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি। 5 মিনিটের মধ্যে 20 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 4 মিনিট 40 সেকেন্ড বাকি। না না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি থানায় যাচ্ছি।
স্যার আপনার অবস্থা কেন স্যার? আরে রাখো তোমার অবস্থা, আগে খাতা কলম দাও। নিন স্যার। হ্যালো হ্যালো, স্যার কি হয়েছে স্যার? স্যার হ্যালো স্যার, সে তো মারা গেছেন স্যার। স্যার শক সামলাতে পারেনি, মারা গেছে। কোনো অসুবিধা নেই, দেশের একটা বেঈমান কমে গেলে দেশের কিছুই হবে না। বাদশার এত বড় সাহস, আমার প্রাণ বাঞ্চার করে দিয়েছে। ওর জন্য মারা গেছে আমার আজিজ, আমার বন্ধুর নেতা সিরাজ। ওর জন্য আমার সঙ্গীরা আবার জেল হাজতে। জি বস, শুধু তাই না, কাবিলার মুখের ভিতরে আনন্দ গ্যানেট বলে দিছিল, আর একটু হলে কাবিলা ইতিহাস হয়ে যায়। চুপ বাদশাহ, তুই যতই চেষ্টা করিস আসলামের বিপ্লব তুই থামাতে পারবি না। এই দেশে বেকার বেশি, চাকরির প্রলোভন দেখিয়ে আমি আরো সঙ্গে জোগাড় করতে পারবো, আমার দলকে আরো সুসংহত করব। এই আসলাম চাইলে কি করতে পারে তার প্রমাণ তুই পাবি, খুব শীঘ্রই পাবি, অবশ্যই পাবি। তুই তৈরি থাক, আমি তোকে মারবই। ঋতু, কি মা? ঋতু তাড়াতাড়ি টিভিটা ছাড়, দেখ টিভিতে আমার বাদশাকে দেখাচ্ছে। তাই নাকি মা? হ্যাঁ। কনগ্রাচুলেশন বাদশাহ। প্লিজ স্যার, এখন কিছু বলুন স্যার। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আজ যে পদক দিয়ে আমাকে ভূষিত করলেন তার দাবিদার আমি নই, তার সত্যিকার দাবিদার আমার মা। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাবার পর যিনি আমাকে মায়ের স্নেহে তার বুকে টেনে নিয়েছেন, নিজের সন্তানদের পাশে শুয়ে রেখে আমাকে ঠাঁই দিয়েছেন নিজের কোলে, আমাকে সুশিক্ষিত করে তুলেছেন, আমাকে পুলিশের চাকরি করার যোগ্য বানিয়েছেন। এই গৌরবের ভাগীদার শুধু আমি নই, ভাগীদার আমার ছোট বোন, ভাইয়া যে নিজের রক্তের ভাইয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এই গৌরব আমার ছোট ভাই রনির, যে তার বাবার মতো আমাকে শ্রদ্ধা করে। আল্লাহ তোমার কাছে হাজার শুকুর, তুমি বাদশার মতো ছেলেকে মানুষ করার সুযোগ আমাকে দিয়েছো। আর তোমাকে মা ডাকার সুযোগ পেয়েছি বলে আমার জীবনে ধন্য। ভাইয়া কেমন আছিস বল? মা, মা, আমার মা, লক্ষ্মী মা, মা। এই না, ছেড়ে দিলাম। বেঁচে থাক বাবা। জানিস ভাইয়া, এই মাত্র না তোকে টিভিতে দেখাচ্ছিল। আরে দেখাবে না, দেখতে হবে না আমি কার সন্তান। তুমি যদি সেদিন আমাকে আশ্রয় না দিতে মা, নিজের সন্তানের মতো মানুষ না করতে, তাহলে আজ বাদশা পুলিশ অফিসার হতো না। দোয়া করি বাবা, এর চেয়ে আরো বড় বড় কৃতিত্ব তুই দেখাবি। তো এগুলো কারা রে? পাশের বাসার ছেলে মেয়ে, সারাদিন আমাদের বাসায় আমাদের নিয়ে ব্যস্ত থাকে, আর আমি মাঝে মাঝে ওদের পড়া দেখিয়ে দেই। ভেরি কি আর গুড। করবো বল, নিজের নাতিপুতির চেহারা তো দেখতে পাবো না, তাই এই বাচ্চাগুলো নিয়ে ব্যস্ত থাকি। দেখবে মা, দেখবে এই ঋতুর বিয়ে দিয়ে দাও, ভাইয়া। খুব তাড়াতাড়ি নাতি নাতির চেহারা দেখবে। ভাইয়া ভালো হবে না কিন্তু, বাবা, বাচ্চা। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবোই না। আচ্ছা বাবা, আচ্ছা, বিয়ে শাদী করা লাগবে না। তোর পড়াশোনার খবর কি তাই বল। এই তো একটু পরে কলেজে যাব ভাইয়া।